সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল। ওই পরের দিন একটা বিষয় খুব, বাংলাদেশে 500 এবং 1000 টাকা নোটগুলো বাতিল করা হোক এবং দুর্নীতিবাজদের তাহলে সেই টাকাগুলো বাজেয়াপ্ত হয়ে গেলে বাংলাদেশ অনেক উপকৃত হবে। অন্যথায় বাংলাদেশের দুর্নীতিবাজ টাকাগুলো এখন আমরা বের করতে পারবো না। আর বিশেষ করে টাকা চেনার উপায় হচ্ছে কোন কোন লেভেলের ব্যক্তিদের কাছে টাকাগুলো বেশি পাওয়া যাবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। 28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12:01 কর্নেল ফারুক রহমান, মেজর AK মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন ল্যান্সারুল সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় 4 গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মেজর বজলুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে। সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম। বললো ভাই লাশ আসার সময় আমি আমার পথে যাবো, এর মধ্যে পুলিশি টন, ছোট টন পুলিশি দাঁড়ায়, যার মধ্যে তেমন ভাই আসা যায় না। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই লাশ আসছে ভোরের দিকে। প্রশাসনের লোক ছিল, ওনার লাশটা প্রথমে হাটবলে কেন্দ্রে হয়, প্রচুর লোক অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে দিয়েছিল না। আমার জানাজা লাশটা ধোয়ার কথা, কিন্তু পুলিশের বাধার কারণে আমি লাশটা ধোয়াতে পারিনি। লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ নিয়ে, তারা যেখানে টাইম দিয়েছে তাকে দাফন করতে হবে। সে দেশের মানুষের জন্যই মনে করেন সবসময় ছিল, দেশের মানুষের পাশে থাকতো সবসময়। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য। 4টা-5টার দিকে আসলো, লোকজন নাই একেবারে, মানে সম্পূর্ণ একেবারে কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না। র্যাবের কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল, তা আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পারেন। তো বলি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন? তা বলছে যে কাজ করলে এই কারণে, সে তো নিজের জন্য করে না, সে তো দেশের জন্য করেছে। যারা 15 আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল, কেউ কোনো পাকিস্তানি ফেরত আসবে না, সব মুক্তি ছিল। তারপরে লাশ আসলো, এত পরিমাণ লোক, সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ ছিনিয়ে নিল, এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা নজিরবিহীন একটা ঘটনা।
পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা আমাদের আন্ডারে হবে, দাফন হবে। পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল? পুলিশের আন্ডারে তো না, সেগুলো পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম, সেগুলো আমরা সরকারি কাজ আমরা দাফন। তা আমরা বললাম যে না, দাফন ওইভাবে না, আমাদের পারিবারিক ভাবে বা এলাকার মানুষের দাফন হবে তার ক্ষেত্রে। অর্থাৎ তারা তখন দিতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজলুল হুদাকে এক নজর দেখার জন্য। হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি। গোসলের অনুমতি দিচ্ছিল না। এই সময় আলমডাঙ্গা থানার যিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন। আমাদের তারা হুমকি দিচ্ছে, হ্যান ত্যান, পুলিশ আইসে আমাদের বলছে না, লাশ তাড়াতাড়ি মারা যাবে। প্রশাসন খুব তাড়াতাড়ি করে চাপ দেয়, ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে, গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল, এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন? প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল, যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করবো না, তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে। 3 জেলার জনগণের কারণে প্রশাসনের লোকের পিছিয়ে আটকে যায়, তারা এখানে সরে পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখানো হয়েছে। মাটি দেওয়ার চাইছিল, তো এখান থেকে লেট করানো হলো যে পরে লাশটা মাটি দেওয়া এই হিসাবে একটু দেরি করে লাশ দেখানোর পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। সাবেক সংসদ সদস্য আপনাদের গৃহ সন্তান বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে। সে ফেরেশতা তুল্য, সে কোনো অপরাধ তার সাথে করেনি, মানুষের উপহার করেছে। বলারে কাপড় খুলে দেখেছে এখান থেকে এত দূর, মানে তুইরা কিনছি না, একদম পুরা মানে ছুরি চালালে যেভাবে হয়, কষাইরা যেভাবে ছুরি চালালে যেভাবে কাটে ওইভাবে কাটা, সুতা 3-4 পর্ব করে সেটা দিয়ে সেলাই করা, হাতে পায়ে কোথাও আঘাতের কেন্দ্র নাই। এটা জবাই করা, এটা তার ফাঁসি না, কোনো রজ্জাটা নাই, কিছু নাই। গলায় ছিল একটা টেপটা সরিয়ে দেখলাম হাতটা ঢুকিয়ে গেল, পট সুতো দিয়ে কালো সুতো তার সেলাই করা অনেক দূরে দূরে, রক্তের টপ 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 পটকে আসো। গলা কাটা ছিল, এটা আমরা দেখেছি। আলগা দাগ থাকে, গলা তো গলা সেলাই থাকে না। কবরস্থানে যখন মাটি দিয়েছে তখনও কাফনের রক্তে ভিজে গেছে। ফাঁসি দেওয়ার নামে তাকে জবাই করা হয়েছে। লাশটা কি আপনি দেখছিলেন? জি জি, আমি লাশটা দেখেছি, চটককে দেখেছি। লাশ ওনার গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। লাশটা কেমন দেখছিলেন? লাশটা দেখছি যে এটা তো লাশ জেল কোড অনুযায়ী সেরকম তো জবাই করা হয় না, কিন্তু পুরাপুরি জবাই করেছে। সে হত্যাকাণ্ড, পুরা রক্ত বাড়াচ্ছে। কেমন ছিল এটা? একেবারে সম্পূর্ণ গলা কাটিয়ে রক্ত বাড়াচ্ছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে। গলা কাটার পরে ওখানে সেলাই দেওয়া এরকম কিছু দাগ? না, সেলাই কাটিয়েছে, কাটার পরে তারপরে সেলাই দিয়েছে। কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা। ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না। তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয়, দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা। ধোয়ানোর পরও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখন রক্ত কিন্তু তাজা রক্ত টপ টপ পড়ছে। ভিডিওর সময় কি দেখেছিলেন একটু বলেন তো? ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে একটা দাগ দেখছিলাম। আমার ভাইকে সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনা হিংসাত্মকমূলক ভাবে এবং প্রতিশোধমূলক ভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা। বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল।
ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28 জানুয়ারি রাত 9টার পরপরই জেল গেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক সাহেব ছিলেন, স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সালাম সাহেব ছিলেন, কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান নিয়োগ ছিলেন, আর সম্ভবত ঢাকার ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান, ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন ওইখানে, আরো বেশ কিছু লোকজন ছিল। গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের হয়েছিল। ফাঁসি থাকে সাধারণত সেই দিন, নর্মাল প্রসিজিওর, জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে। সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায়, ওই ফাঁসির মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়িতে উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয়। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক। একই জায়গায় ছিল না। না, এটা তো আসলে 4টা যেটা লাশ প্রথমে উঠানো হলো, এটা তো ফাঁসির মঞ্চের কাছাকাছি, যেটা ন্যাচারাল। ওখানে ফাঁসির পরে ওখান থেকে লাশটা গাড়িতে উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয়, এটাই হলো, এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে, কেন বা এটা গাড়িতে উঠানো, এটাই হলো প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরেও। ব্যাপারটা একটু অস্বাভাবিক। রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ, র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন, সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল। ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে, তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল। দু একজন এটা দেখতে পায়। এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু তখন যে সময়, ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল, যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন, পুলিশ প্রশাসনের মধ্যেও আছেন, এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল, যারা সাক্ষী ছিল, তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায়। এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে, এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময়, ফাঁসির পরবর্তীতে, এটা পরিষ্কার তদন্তের মাধ্যমে বের করাটা খুবই সহজ। ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব, অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে। তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে। মতিউর রহমান রেন্টুর তথ্য অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন, সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন। এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে পৈশাচিক এক উল্লাস করতেন তিনি।
জাহানারা ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনার বিছানার উপরে উঠে 2 হাত দিয়ে কাপড়ের 2 মাথা ধরে নাচছিলেন, কারণ তিনি জাহানারা ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন। এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ, রক্তপিপাসু, মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ, যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যাই হোক, 15 আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি, যে কারণে আজ আবারও শেখ মুজিবের প্রেতাত্মা আমাদের উপর চেপে বসেছিল। বাংলাদেশের মানুষ 2024 সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে, ঠিক একইভাবে 1975 সালে মেজর ডালিম, কর্নেল রশিদ, কর্নেল ফারুকার, মেজর বজলুল হুদারা এক অত্যাচারী মাদকাসক্ত বাকশালীর হাত থেকে 7 কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল। শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি, কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয়। কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল। শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে। মেজর বজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে শেখ কামাল আর তার বখাটের বন্ধুরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে। গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন, যিনি গরিব মানুষের চাল, তেল, কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন। ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা। এ সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন। এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান। Sheikh Mujibur Rahman not deal with the political movement in a democratic way. He was virtually controlling the public, but he could not face the criticism. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রক্ষী বাহিনীকে দিয়ে উনি উনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা, দলের শাসন কায়েম করার চেষ্টা করেন। এসব কারণে 2024 সালের মতো 1975-এর 15ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র, শিক্ষক, পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন। This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard. And yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder. শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে, কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি, ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল। কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না। ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। কেন? এত বড় সংগঠন, এত নেতা জানা যায় লোকজন ডেকে পাওয়া যায়নি। 570 সাবানা রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে। আবার কি এক টুকরো কাফনের কাপড় নিয়ে যাবে, কাপড়ের পাট ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। অন্যদিকে মেজর বজলুল হুদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাঁধ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি। মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল। ওখানে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, দ্বিতীয় জানাজায় নগরগোলা ঈদগাহ মাঠে লক্ষ লক্ষ জনগণ সবাই লাইন ধরে দেখছে, দেখার পরে এখানে তাকে দাফন করা হয়েছে। মেজর ডালিম হুদাদের জন্ম আছে, মৃত্যু নেই। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? এখন আমাদের বাংলাদেশকে উন্নয়ন করার লক্ষ্যে বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে, যারা কালোবাজারি, কালো টাকা ইনকাম করেছে, সেই কালো টাকার ব্যাপারে কিছু কথা বলতে চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে
এবং বাংলাদেশ ব্যাংকগুলোতে অনেক বড় ক্রাইসিস, গ্রাহকরা টাকা পয়সা পাচ্ছে না। এখন পর্যন্ত যদি আমরা বাংলাদেশের যে দুর্নীতিবাজগুলো আছে যারা ঘুষ খেয়েছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে, তাদের কাছে অটাল পরিমাণ টাকা পয়সা মজুদ আছে। অলরেডি বিভিন্ন জায়গায় তল্লাশি করে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো অতএব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন জানাই, খুব দ্রুত যে কাজটা আমরা কয়দিন পরে করার কথা সেই কাজটা যেন আমরা কয়দিন আগেই করি। দ্রুত বাংলাদেশে 500 এবং 1000 টাকা নোটগুলো বাতিল করা হোক এবং দুর্নীতিবাজদের তাহলে সেই টাকাগুলো বাজেয়াপ্ত হয়ে গেলে বাংলাদেশ অনেক উপকৃত হবে। অন্যথায় বাংলাদেশের দুর্নীতিবাজ টাকাগুলো এখন আমরা বের করতে পারবো না। আর বিশেষ করে টাকা চেনার উপায় হচ্ছে কোন কোন লেভেলের ব্যক্তিদের কাছে টাকাগুলো বেশি পাওয়া যাবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা যেখানে চাকরি করেছেন বড় বড় কর্মকর্তাগুলো, ডিজি যারা ছিলেন, বড় বড় যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন বিভিন্ন ডিফেন্স, বিভিন্ন সরকারি চাকরিজীবী যাদের হাতে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট সাইন হতো, ওই ধরনের ব্যক্তিদের তল্লাশি করুন, তাদের আশেপাশে তল্লাশি করুন, দেখবেন যে শত শত কোটি টাকা আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি টাকা পয়সা না পাওয়া যায় তাহলে আপনারা 1000 টাকা নোট, 500 টাকা নোট বাতিল করে দেন, দেখবেন যে বাংলাদেশ অনেক উন্নয়নের দিকে চলে গেছে। এবং বর্তমানে শেখ মুজিবুর রহমানের যে ছবিগুলো আছে সেই ছবির নোট পরিবর্তন করে নতুন কোনো নোট বা পূর্বের কোনো নোটে আমরা ফিরে যেতে পারি। আর বাংলাদেশে এমন কোনো মন্ত্রণালয় নাই যে তারা দুর্নীতি করে নাই বা শত শত কোটি টাকা দুর্নীতি করে নাই। আমরা ব্যাংকের বাংলাদেশের টাকাগুলো তো আর বিদেশে চলে যায় না, টাকার নোটগুলো কিন্তু বাংলাদেশেই আছে। হয়তো টাকা পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো বিদেশে যায় নাই, তার অঙ্কের ফিগারগুলো বিদেশে চলে গেছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে কালোবাজার টাকাগুলো তারা নিয়ে গেছে, কিন্তু টাকার নোটগুলো কিন্তু বাংলাদেশে আছে। তো বাংলাদেশের অটাল পরিমাণ টাকা ছাপানোর পরেও বাংলাদেশে কেন টাকার ক্রাইসিস, ব্যাংকগুলোতে কেন টাকা দিতে পারছে না, সেই ভুক্তভোগী যারা গ্রাহক আছেন তারা কিন্তু বুঝতে পারেন যে তাদের মনে কত কষ্ট বা তাদের কত বিপদ আপদ থাকলেও তারা ব্যাংক থেকে সঠিক সময়ে সঠিক মূল্য বা সঠিক অ্যামাউন্টগুলো তারা টাকা উঠাতে পারছে না। তাই আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাবো, আপনারা সবাই লাইভটা শেয়ার দিবেন এবং দ্রুত বাংলাদেশের যত বড় বড় যারা দায়িত্ব ছিলেন তাদেরকে আপনারা গ্রেফতার করুন এবং টাকাগুলো উদ্ধার করুন এবং দেশের রাষ্ট্রীয় কোষাধ্যক্ষে সেই টাকাগুলো মজুত রাখলে আমাদের দেশ আরো উন্নয়ন চলে যাবে। এবং আরেকটি কথা আমি বলতে চাই প্রধান উপদেষ্টা স্যারের কাছে, যে আপনারা সবাইকে 1 সপ্তাহ বা 15 দিন সময় দিন, যে সময়ের মধ্যে যাদের কাছে অবৈধ টাকা আছে এই অবৈধ টাকা ফেরত দিলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাধারণ ক্ষমা করা হবে। আর অন্যথায় কারো কাছে যদি টাকা পাওয়া যায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ সাজা জনগণের সামনে দেওয়া হবে, এরকম ঘোষণা করা হোক। তাহলে হয়তো অনেকে তাদের নিজের মান সম্মান ঐতিহ্য ফিরে ধরে রাখার জন্য হলেও গোপনীয়ভাবে সেই কালো টাকাগুলো সরকারের হাতে জমা দিয়ে অন্তত তারা বাঁচার জন্য চেষ্টা করবে। অন্যথায় খুব দ্রুত 500 এবং 1000 বাংলাদেশের যে 500-1000 টাকা নোট আছে সেই টাকাগুলো দ্রুত বাতিল করে নতুন নোটের আবিষ্কারের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন। আর তাছাড়া আওয়ামী লীগের দুঃশাসনের সময় যারা কালো টাকা কামাই করেছে তাদেরকে আওয়ামী লীগ সরকার বড় ধরনের সুযোগ দিয়েছিল, যে যেমনি পারো টাকা কামাই করো, কিন্তু আমি আওয়ামী লীগ সরকার যেন ক্ষমতা থাকতে পারি। কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বাংলাদেশ থেকে বেজে গেলেও বিশ্বের থেকেও তারা খুব শীঘ্রই বিদায় ঘণ্টা আওয়ামী লীগের বেজে গিয়েছে এবং যাচ্ছে। বিশ্বে কোথাও শেখ হাসিনার স্থান নাই এবং ভারতের মতো রাজ্যেও বা ভারতের মতো দেশেও শেখ হাসিনার স্থান বেশিক্ষণ বা বেশি দিন টিকবে না। ওইখানেও শেখ হাসিনার অধপতন খুব শীঘ্রই চলে আসবে। ভারত চাইবে না শেখ হাসিনার কারণে ভারতে কোনো ধরনের সমস্যা তাদের সৃষ্টি হোক। খুব শীঘ্রই শেখ হাসিনাকেও বাংলাদেশে তারা প্রেরণ করতে বাধ্য হবে, অন্যথায় শেখ হাসিনা ওইখানেই খতম হতে পারে, এটা আমাদের ধারণা। কারণ ভারত কখনোই চাইতো না এক শেখ হাসিনার জন্য ভারতে উচ্ছৃঙ্খল কোনো কিছু জন্ম হোক। কারণ পাকিস্তান আন্দোলন শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই ভারতেও আন্দোলন শুরু হবে এই মোদী সরকারের বিরুদ্ধে। কারণ এগুলাই প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে সবকিছু হবে। কারণ ভারত কখনোই চাইবে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে এসে ভারতের কোনো আধিপত্য বিস্তার করুক এবং কোনো ঝামেলা সৃষ্টি হোক শেখ হাসিনার কারণে। অতএব আমরা জানি এই পর্যন্ত বাংলাদেশে যারা উপজেলা পর্যায়ের নেতা ছিলেন, উপজেলার মেয়র ছিলেন, তাদের কাছে শত শত কোটি টাকা আছে। এই টাকাগুলো কিন্তু এখনো প্রকাশ পায় নাই। তাই যেভাবে হোক সেনাবাহিনীকে, র্যাবকে,
বিজেপিকে বিভিন্ন তল্লাশির মাধ্যমে অস্ত্র উদ্ধার এবং অবৈধ কালো টাকা উদ্ধারের জন্য মাঠে নামানো হোক। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কথাগুলো সাপোর্ট দিবেন, তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশ নয়, হীরার বাংলাদেশে রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।